মার্কিন নতুন নিষেধাজ্ঞার নিন্দা তেহরানের। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা। ইরানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো মন্তব্য আইএই এর। ইরান সৌদি উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রিয়াদ সফরে পাক প্রধানমন্ত্রী। উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীলতা তৈরি করছে সৌদি, অভিযোগ জারিফের। ইসরায়েল ও জর্ডানে হামলা চালাতে পারে আইএস, আশঙ্কা তেল আবিবের। ইরাকে জঙ্গি বিরোধী অভিযানে নিহত অন্তত 40। এবং সিরিয়া শরণার্থীদের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতিসংঘের। জার্মানিতে যৌন নির্যাতনের ঘটনায় এক অভিবাসী গ্রেফতার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আরোপ করা মার্কিন নতুন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে তেহরান। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানি প্রতিরক্ষা মন্ত্রী হুসেইন দেহকান। এদিকে পরমাণু চুক্তির শর্তগুলো মেনে চলায় ইরানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো। সোমবার তেহরান সফরে গিয়ে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা না হলেও ইরান পরমাণু চুক্তির শর্ত মেনে চলেছে উল্লেখ করে তিনি সেদেশের নেতৃত্বের প্রশংসা করেন। পরে এক সংবাদ সম্মেলনে ভবিষ্যতে ইরানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন আমানো। ইরান ও আইএই এর মধ্যে সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। চুক্তির শর্ত মেনে চলায়, তেহরানের ওপর থেকে অবরোধ উঠিয়ে নেয় এখন আরো স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা কাজ করতে পারবো। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আমরা ইরানের পরমাণু কর্মসূচির প্রতি নজরদারি অব্যাহত রাখবো। এর মধ্য দিয়েই তেহরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনা হবে। ইরানের ওপর থেকে জাতিসংঘ, ইইউ ও যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার ফলে বিশ্বব্যাপী তেহরান বাণিজ্য সম্প্রসারণের অসাধারণ সুযোগ পেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা শুধু ইরানের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও ইতিবাচক। ইরানের যুব সম্প্রদায় বাইরের দেশে গিয়ে বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে, আর ইরানের বিভিন্ন খাতে বাইরের দেশের অনেক বিনিয়োগ দরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে তার পথও সুগম হলো। ইরানের পরমাণু কর্মসূচির কারণে দেশটির উপর দীর্ঘ এক দশকের অবরোধ তুলে নেয়ার একদিন যেতে না যেতেই অনেকটা নাটকীয়ভাবে রোববার তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ইরানের প্রতিরক্ষা দপ্তর। একই সঙ্গে আরো নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হোসেইন দেহকান। গত বছর অক্টোবরে ইরান পরমাণু অস্ত্র বহনে সক্ষম মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে দাবি যুক্তরাষ্ট্রের। কিন্তু ইরানের বক্তব্য, তারা কখনো পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তোলেনি। নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিক্রি করা অস্ত্রশস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করে ইরানের পররাষ্ট্র দপ্তর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরানে মুক্তিপ্রাপ্ত মার্কিন নাগরিক জেসন রিজাইন জার্মানিতে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন। রয়টার্স জানায়, ওয়াশিংটন পোস্টের তেহরান ব্যুরো প্রধান রিজাইন সোমবার জার্মানিতে স্ত্রী, মা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার মুক্তি পাওয়ার পরপরই একটি সুইস বিমানে করে রিজাইন সহ 4 জনকে সুইজারল্যান্ডের জেনেভায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রিজাইন জার্মানিতে যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের আওতায় রোববার 5 জনকে মুক্তি দেয় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের 7 বন্দীকে মুক্তি দেয়। সৌদি শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে দেশটির সঙ্গে ইরানের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছলে পাক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার। পরে দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দেখা করেন পাক প্রধানমন্ত্রী। এ সময় মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সৌদি ইরান চলমান উত্তেজনা নিরসনে সৌদি বাদশার প্রতি আহ্বান জানান নওয়াজ শরীফ। মঙ্গলবার সৌদি আরব সফর শেষ করে ইরান সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, সৌদি আরবের ইরান বিরোধী মনোভাব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে।
সৌদি আরব আঞ্চলিক স্বার্থ হাসিলে ইরান বিরোধী প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাভেদ জারিফ। সোমবার ইরানি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পরমাণু চুক্তির কারণে সৌদি আরবের মধ্যে ইরান ভীতি কাজ করছে। এদিকে সৌদি ইরান চলমান দ্বন্দ্ব নিরসনে ফ্রান্স সাহায্য করতে আগ্রহী বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিউস। তবে এক্ষেত্রে ইরান সম্প্রতি যে মিসাইল পরীক্ষা চালিয়েছে তার কারণে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা তা পর্যালোচনা করার পরই ইরান সৌদি উত্তেজনা নিরসনে ফ্রান্স কাজ করবে বলে জানান ফেবিউস। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, পাকিস্তানের পেশোয়ারের খাইবার এজেন্সি এলাকায় আত্মঘাতী বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ নিহত অন্তত 10। সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে নিজেদের অবস্থান নাজুক হয়ে পড়ায় কৌশল বদলে আইএস এখন ইসরায়েল এবং জর্ডানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তেল আবিব। এদিকে জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় এই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিয়া শান্তি আলোচনা। সেখানে দেশটির বিরোধী পক্ষের অংশগ্রহণের বিষয়ে বিশ্ব নেতারা একমত না হওয়া পর্যন্ত আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতিসংঘ। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে আগামী 25শে জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিয়া শান্তি আলোচনা। তবে ওই আলোচনায় সিরিয়ার বিরোধী পক্ষের অংশগ্রহণের বিষয়ে বিশ্ব নেতারা একমত হতে না পারায় শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় সোমবার জাতিসংঘে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র জানান, সিরিয়ার কোন কোন বিরোধী গ্রুপকে শান্তি আলোচনায় অংশ নিতে আহ্বান জানানো হবে সে বিষয়ে বিশ্ব নেতারা একমত না হওয়া পর্যন্ত কোনো গ্রুপকেই সম্মেলনের আমন্ত্রণ পত্র পাঠানো হবে না। শান্তি আলোচনায় সিরিয়ার বিরোধী পক্ষের অংশগ্রহণ নিয়ে বেশ কয়েকটি দেশের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, যা খুবই দুঃখজনক। সিরিয়ায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আরো বেশি করে ভূমিকা রাখতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের অংশগ্রহণে শান্তি আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিউসো। আমি মনে করি আলোচনার বিষয়ে পারস্পরিক আস্থা অর্জন এই মুহূর্তে সবচেয়ে জরুরি। সিরিয়ার সরকার যখন নিজের দেশের সাধারণ মানুষের উপর বোমা ফেলছে তখন তাদের সঙ্গে আলোচনায় বসাটা বিরোধী পক্ষের জন্য আসলেই কঠিন। এদিকে সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে সরকারি বাহিনীর প্রতিরোধ ও অগ্রাভিযানের পাশাপাশি রুশ বিমান হামলায় নিজেদের অবস্থান নাজুক হয়ে পড়ায় কৌশল বদলে আইএস ইসরায়েল এবং জর্ডানকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তেল আবিব। সোমবার তেল আবিবে এই আশঙ্কার কথা জানান দেশটির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি এইজেনকট। বেশ কিছুদিন ধরেই ইসরায়েল জর্ডান সীমান্ত এলাকায় আইএস সদস্যরা অবস্থান করছে, যদিও তারা এখন পর্যন্ত এই অঞ্চলে কোনো ধরনের হামলা চালায়নি। তবে আমি মনে করি সিরিয়ায় নিজেদের অবস্থান দিন দিন দুর্বল হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে তারা ইসরায়েল এবং জর্ডানকেও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে অংশ নেওয়া থেকে ইসরায়েল প্রথম থেকেই বিরত থাকলেও প্রেসিডেন্ট আসাদ সমর্থিত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হিজবুল্লাহর বিরুদ্ধে প্রায় অভিযান চালিয়ে আসছে দেশটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের রামাদিতে কয়েকটি এলাকা আইএসের দখলমুক্ত করেছে সরকারি বাহিনী। রামাদি ও কিরকুকে সংঘর্ষ ও বিমান হামলায় 40 আইএস সদস্য নিহতর খবর জানিয়েছে গণমাধ্যম। এদিকে সিরিয়ার দেইর আজ-জোরে আইএসের সঙ্গে সিরীয় সেনাদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া বাগদাদে অপহৃত 3 মার্কিনীর সন্ধান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরাক। রামাদির পথে পথে গেল কয়েকদিন ছড়িয়েছিল আইএসের পুঁতে রাখা মাইন আর বিস্ফোরকের আতঙ্ক। আইএস সদস্যরা এই এলাকার পরিবারগুলোকে নিজেদের কথিত খিলাফত অঞ্চলে নিয়ে যেতে বাড়ি বাড়ি হানা দেয়। প্রাণ ভয়ে টানা কয়েকদিন দরজা জানালা বন্ধ করে মানবেতর জীবনযাপন করেন রামাদির বাসিন্দারা। আইএস সদস্যদের ভয়ে টানা 11 দিন আমরা বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ঘরে লুকিয়েছিলাম। তারা দরজায় করাঘাত করে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে চলে গেছে। বাচ্চাদের নিয়ে খুবই আতঙ্কে দিন কেটেছে। রোববার ইরাকি বাহিনী এই এলাকাগুলো দখলে নিলে হাফ ছেড়ে বাঁচেন তারা। এরই মধ্যে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকারি বাহিনী। এখানকার বেশিরভাগ মানুষই রাস্তায় আইএসের পেতে রাখা বোমায় আহত হয়েছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা তাদের উদ্ধার করতে পেরেছি। তাদের এখন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
সিরিয়ার দের এজ জোরে আইএসের সঙ্গে সিরীয় সেনাদের তীব্র লড়াইয়ের খবর জানিয়েছে গণমাধ্যম। প্রদেশটির অধিকাংশ এলাকা আইএসের দখলমুক্ত করার দাবি করেছে সরকারি বাহিনী। তবে আইএসও পাল্টা বক্তব্যে এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে। এছাড়া প্রকাশিত ভিডিওতে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে আধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আইএস। এদিকে বাগদাদ থেকে অপহৃত 3 মার্কিনীর সন্ধানে ইরাক ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপহৃতদের 2 জন ইরাকি ও 1 জন মিশরীয় বংশোদ্ভূত বলে জানায় গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নেটওয়ার্ক। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল শাপিরো বলেছেন, ইসরায়েলে যে কোনো অপরাধে ফিলিস্তিনিদের জন্য কঠোর ব্যবস্থা ও ইসরায়েলিদের প্রতি নমনীয় মনোভাব দেখে মনে হয় দুধর্মের মানুষের জন্য দুরকম আইন আছে দেশটিতে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপে আসা ইসরায়েলি পণ্যে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে তা অবরুদ্ধ পশ্চিম তীরে উৎপাদিত কিনা। এসবের মধ্যে ইসরায়েলের পশ্চিম তীরে এক নারীকে ছুরিকাঘাতের দায়ে এক ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি পুলিশ। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলের দমনপীড়ন ও নির্যাতনের কারণে যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে ফিলিস্তিনিদের। ধরা পড়লে মৃত্যু অনিবার্য জেনেও ইসরায়েলিদের ওপর ছুরিকাঘাত করছে তারা। এ যেন এক আন্দোলনের রূপ নিয়েছে। সবশেষ সোমবার এক নারীকে ছুরিকাঘাতের পর নিরাপত্তা বাহিনী গুলি করে এক ফিলিস্তিনি যুবককে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত 27 জন ইসরায়েলি ফিলিস্তিনিদের হাতে ছুরিকাঘাত অথবা গুলিতে মারা গেছে। অন্যদিকে একই সময়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত 155 জন ফিলিস্তিনি। এ অবস্থায় দুধর্মের মানুষের জন্য দুরকম নীতির সমালোচনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল শাপিরো। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর দমনপীড়নের সমালোচনা করে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। পশ্চিম তীরের পুলিশ বাহিনী 2 নীতি মেনে চলে বলে মনে হয় আমার কাছে। ইসরায়েলিদের জন্য একরকম, ফিলিস্তিনিদের জন্য আরেক রকম। ফিলিস্তিনিদের উপর ক্রমাগত হামলার কোনো সুষ্ঠু তদন্ত হয় না। অবরুদ্ধ পশ্চিম তীরে রোববার ঘরে ঢুকে যে নারীকে হত্যা করা হয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে সোমবার। অপরাধীকে আটক করার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। নিহতের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করতে বলেছি আমি। যে কেউ আমাদের কোন রকমের ক্ষতি করতে এলে পার পাবে না। আইনের আওতায় এনে অবশ্যই তার বিচার করা হবে। এদিকে ইসরায়েলের অবরুদ্ধ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গোলান উপত্যকায় উৎপাদিত পণ্যে মেড ইন ইসরায়েল নয়, স্পষ্টভাবে লেখা থাকতে হবে পশ্চিম তীরের পণ্য, এমন এক বিবৃতি দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, এসব এলাকা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের অন্তর্ভুক্ত নয় বলেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইইউ এর এ বিবৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পাকিস্তানের পেশোয়ারে খাইবার এজেন্সি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 10 জন নিহত হয়েছে। মঙ্গলবার কারখানার বাজারের কাছে এই হামলা আহত হয় অন্তত 20 জন। হতাহতদের মধ্যে অধিকাংশই স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। তাদের একটি গাড়িবহর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় ডন। বিস্ফোরণে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। কারোর পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা না হলেও তালেবানকেই সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 25 জন। এতে আহত হয়েছেন আরো অনেকে। সোমবার মধ্যরাতে স্থানীয় পুলিশ ভবন ও ট্রাফিক সদর দফতরে বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য ও হাউথি বিদ্রোহীদের সমর্থক বলে জানায় বিবিসি। গেল রোববার সৌদি জোটের বিমান হামলায় এক ইয়েমেনি সাংবাদিক নিহত হন। এ নিয়ে দেশটিতে সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে 8 সংবাদকর্মী। জাতিসংঘের তথ্য মতে গেল বছরের মার্চ থেকে দেশটিতে সৌদি জোটের বিমান হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 6000 মানুষ, যাদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। সিরিয়া শরণার্থীদের পুনর্বাসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। এদিকে ইউরোপ যাত্রার পদে পদে নারী শরণার্থীরা নানা ধরনের শারীরিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরই মধ্যে জার্মানিতে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় একজনকে আটক করেছে দেশটির পুলিশ।
এ ঘটনার জের ধরে নেদারল্যান্ডসে অভিবাসী বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার নেদারল্যান্ডসের হিস শহরে বিক্ষোভ করে প্রায় 1000 শরণার্থী বিরোধী বিক্ষোভকারী। দেশটিতে আগামী 10 বছরে প্রায় 500 শরণার্থীর পুনর্বাসন পরিকল্পনার বিষয়ে বৈঠককে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় ডাচ নারীদের সুরক্ষার লক্ষ্যে সেখানে আসা পুরুষ শরণার্থীদের শিবিরে আটকে রাখার দাবি জানায় বিক্ষোভকারীরা। জার্মানিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের উপর যৌন হয়রানির ঘটনার পরিপ্রেক্ষিতে এ দাবি জানায় তারা। এর কয়েক ঘন্টা পর বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এর আগে রোববার জার্মানিতে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের উপর যৌন নির্যাতনের ঘটনায় 26 বছর বয়সী এক আলজেরিয়ার নাগরিককে আটক করে পুলিশ। রোববার কোলন শহর থেকে 30 কিলোমিটার দূরের কার্পেনের একটি শরণার্থী শিবির থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউরোপের বিভিন্ন দেশে যখন জার্মানিতে নারীদের সঙ্গে ঘটা ন্যাক্কারজনক ঘটনার সমালোচনা চলছে, তখন ইউরোপে প্রবেশ করা নারীরা বিভিন্ন উপায়ে হয়রানির শিকার হচ্ছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ইউরোপ যাত্রার প্রতি পদে পদে এমনকি শরণার্থী শিবিরেও নারীরা শারীরিক নির্যাতন ও যৌন হয়রানি সহ নানা উপায়ে আর্থিক হয়রানির শিকার হচ্ছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থীদের পুনর্বাসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান। জর্ডানে জাতারি শরণার্থী শিবির পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ইউরোপে বিপুল সংখ্যক শরণার্থীদের প্রবেশ সবার নজর কেড়েছে। প্রথমত, দেশ ত্যাগের অন্যতম কারণ সংঘাত বন্ধের পথ খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইউরোপে আসা শরণার্থীদের পুনর্বাসনের ব্যাপারে আমাদের আরও উদ্যোগী হতে হবে। এরই মধ্যে ফ্রান্সের বন্দর নগরী ক্যালেতে শরণার্থীদের জন্য অস্থায়ী শিবির তৈরির উদ্দেশ্যে জাহাজের কন্টেইনার আনা হয়েছে। প্রচন্ড ঠান্ডার কারণে শরণার্থীরা বিপাকে পড়ায় প্রায় 100 শরণার্থীর জন্য তাঁবুর পরিবর্তে এ ব্যবস্থা করা হয়েছে। ক্যালের শরণার্থী শিবিরে প্রায় 4000 শরণার্থী রয়েছেন, যাদের অধিকাংশই রয়েছেন ব্রিটেনে যাওয়ার অপেক্ষায়। শিরিন আক্তার, সময় সংবাদ। মুসলিম নারীরা ইংরেজি ভাষা শিখতে ব্যর্থ হলে তাদের যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনে থাকা বিচ্ছিন্ন সম্প্রদায়ের নারীদের ইংরেজি ভাষা শিক্ষার জন্য 2 কোটি পাউন্ড তহবিল গঠনের পরিকল্পনা প্রকাশের পর সোমবার এ ঘোষণা দেন তিনি বলেন, ব্রিটেনে প্রবেশের 2 থেকে 2.5 বছর পর অভিবাসীদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় তাদের বিতাড়িত করা হবে। প্রায় 1,90,000 মুসলিম নারী রয়েছেন যাদের 22% ইংরেজিতে দক্ষতা সীমিত। ইংরেজি ভাষার অদক্ষতার কারণে মুসলিমরা উগ্রবাদীদের দ্বারা সহজেই প্রভাবিত হয়ে পড়ছে এবং ব্রিটেনে তাদের অবস্থাও নাজুক হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও যে সকল দম্পতি 5 বছরের ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদেরও 2 থেকে 2.5 বছর পর ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানান তিনি। এদিকে ক্যামেরনের এই মন্তব্যের পর মুসলিম দল ও প্রতিপক্ষ দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। গেল বছর নভেম্বরে প্যারিস হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মরক্কোর বংশোদ্ভূত এক বেলজিয়ান নাগরিককে গ্রেফতার করেছে মরক্কো। গ্রেফতার হওয়া ব্যক্তির প্যারিসে হামলাকারীদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী। ফরাসি BFM টেলিভিশনের হামলায় সন্দেহভাজন সালাহ আব্দুল সালাম এবং তার সহযোগী হামজা আত্তেওতর টিভির ছবি প্রকাশিত হওয়ার 1 সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হয়েছে। তুরস্ক, জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম ভ্রমণ করে আসা অভিযুক্ত ব্যক্তিকে কাসাব্লাঙ্কার কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তি IS-এ যোগ দেওয়ার আগে আল নুসরা ফ্রন্টের হয়ে সিরিয়ায় যুদ্ধে অংশ নিয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে নিউ ইয়র্কে প্রচারাভিযানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ। PhD গবেষক এক দলিত শিক্ষার্থীকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে সোমবার রাজধানী দিল্লি সহ বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি বড় বড় শহরে। গেল আগস্টে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের ধরে কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে রোহিত বামুলা নামের ওই শিক্ষার্থীকে হোস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। অপমান সইতে না পেরে আত্মহত্যা করে সেই শিক্ষার্থী।
হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের এক মেধাবী ছাত্রের আত্মহত্যার খবরে সোমবার বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বিক্ষোভে বাধা দিতে গেলে সংঘাত বেঁধে যায় পুলিশের সঙ্গে। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম রোহিত ভামুলা। 25 বছর বয়সী রোহিত ছিলেন একজন গবেষক শিক্ষার্থী। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গেল বছরের আগস্টে ক্ষমতাসীন দল বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক ছাত্র নেতাকে মারধরের অভিযোগ ওঠে রোহিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এর জেরে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র নির্দেশে গত 21শে ডিসেম্বর হোস্টেল থেকে বের করে দেওয়া হয় রোহিত সহ 5 শিক্ষার্থীকে। এই ঘটনায় প্রচন্ড মানসিক আঘাত রোহিতকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। রোহিত সহ 5 শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লেখেন ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। সেই চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠায় মন্ত্রণালয়। আর এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দেয় সরকার। এটা অন্যায্য। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে। মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর ঘটনায় এই ইস্যুতে জড়িয়ে গেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিও। দিল্লিতে অবস্থিত মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আর গোটা ঘটনা খতিয়ে দেখতে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানায় মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকার কেউ কারো কাজে হস্তক্ষেপ করে না, এটা আইনে স্পষ্টভাবে বলা আছে। তাই এই স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক বক্তব্য দেয়া কারোরই উচিত হবে না। এই ঘটনায় 8 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 4 জনের বিরুদ্ধে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে এই ঘটনায় ভারতের বর্তমান সরকারের সাম্প্রদায়িক মনোভাবকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই উল্লেখ করে ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীরা প্রচারাভিযান শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলু পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। বিশ্বব্যাপী ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি মার্কিন সমাজে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশি আমেরিকানদের অবস্থান তুলে ধরতে প্রচারাভিযান শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠন বাপা। শনিবার সংগঠনের নেতাকর্মীরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক ও লেফটেন্যান্ট সৈয়দ সুমন, পুলিশ কর্মকর্তা হুমায়ুন কিবরিয়া এবং স্থানীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রাম সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। ডোনাল্ড ট্রাম্প সে রাষ্ট্রপতি প্রার্থী, সে মনে করেন যে আমেরিকান মুসলমানরা অসাংবিধানিক এবং এদেরকে আমেরিকাতে যারা মুসলমান আছেন তাদেরকে আসা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমরা এর সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। ইসলামের নামে একটি কুচক্রী গোষ্ঠী বিশ্বব্যাপী বর্বরোচিত হামলা চালাচ্ছে উল্লেখ করে শামসুল হক বলেন, মানবতার শত্রুদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সবার গুরু দায়িত্ব এদেশের সংবিধান ও মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অথচ ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে শুধু সমালোচনার মুখেই পড়েননি, বরং দেশের সংবিধানকে অস্বীকার করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার অভাবকে ইসলামোফোবিয়া বলে মন্তব্য করেন সৈয়দ সুমন। ইসলাম শান্তির ধর্ম, এ বিষয়ে আমাদের সবাইকে একটি পরিষ্কার ধারণা দিতে হবে। ইসলামোফোবিয়া শব্দের সৃষ্টি হয়েছে প্রকৃত জ্ঞানের অভাব থেকে। এজন্যই আমরা সঠিক শিক্ষা দিতে প্রচারণায় নেমেছি। কোনো ধর্মেই সহিংসতার স্থান নেই। হামলাকারীদের মুসলমান নয় বরং মানবতার শত্রু হিসেবে আখ্যা দেন কাউন্সিলর ড্যানিয়েল ড্রাম। আমাদের পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনীতে অনেক মুসলিম ও বাংলাদেশি সদস্যরা রয়েছেন যারা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তারা ভালো মানুষ, অথচ ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপের যে কথা বলেছেন তা যুক্তরাষ্ট্রের নীতি বিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাই। এ সময় সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বলেও মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে দ্বিধা বিভক্ত মত দিয়েছেন ব্রিটিশ
মুসলিম বিরোধী বক্তব্যকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন। এদিকে সর্বশেষ প্রচারণায় যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লিবার্টি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালান রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এ সময় নিজেকে খ্রিস্টান হিসেবে গর্বিত উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সব খ্রিস্টানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে অন্য ধর্মের মানুষকে দেখুন, তারা এক হয়ে থাকে, অথচ আমরা 70 থেকে 75% খ্রিস্টান হওয়া সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে সামনে আসছি না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে তুলে ধরতে হবে। সম্প্রতি ইরানের 7 জনের বিনিময়ে যুক্তরাষ্ট্রের 4 বন্দীর মুক্তি অসম বলেও সমালোচনা করেন তিনি। এদিকে ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়া না দেওয়ার বিষয়ে সোমবার ব্রিটিশ পার্লামেন্টে 3 ঘন্টা বিতর্কে দ্বিধাবিভক্ত মত দিয়েছেন হাউস অব কমন্সের সদস্যরা। বেশিরভাগ সদস্য তাকে যুক্তরাজ্যে প্রবেশ করতে না দেয়াটা বাকস্বাধীনতা নীতির পরিপন্থী বলে উল্লেখ করেন। এর মাধ্যমে সহনশীলতার পরিবর্তে ঘৃণাই প্রকাশ পাবে বলে অভিমত ব্যক্ত করেন তারা। যুক্তরাষ্ট্র আমাদের পুরনো মিত্র, সেখানে বাক স্বাধীনতার যথেষ্ট মূল্য আছে। ট্রাম্পের মতো একজন নির্বোধ লোকের জন্য তাদের আমরা ভুল বার্তা দিতে পারি না। তবে অনেকেই ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের সমালোচনা করে তাকে ভাড় বলে উল্লেখ করেন। তার মুসলিম বিরোধী বক্তব্য শুধুই পাগলের প্রলাপ। মুসলিমদের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেওয়ার প্রস্তাবও পাগলামি ছাড়া কিছু নয়। এরই মধ্যে ট্রাম্প যুক্তরাজ্যে তাকে প্রবেশ নিষিদ্ধ করা হলে দেশটিতে $1 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা বাতিল করবেন বলে হুমকি দিয়েছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মালদ্বীপ ছাড়লেন দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। রোববারই দেশ ছাড়ার কথা থাকলেও সরকারের নতুন শর্ত আরোপের কারণে একদিন বিলম্ব হয় বলে জানায় নাশিদের রাজনৈতিক দল। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক চাপের মুখে নাশিদকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হয় মালদ্বীপ সরকার। তবে একজন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে জামিনদার হওয়া আবশ্যক ছিল বলেই এ শর্ত দেয়া হয় বলে জানান মালদ্বীপের আইনমন্ত্রী। নাশিদের আইনজীবী জানান, শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে প্রথমে তিনি কলম্বো যাবেন, সেখান থেকে রওনা দেবেন যুক্তরাজ্যে। গেল বছর নাশিদের বিরুদ্ধে 13 বছরের কারাদণ্ডের আদেশ দেয় দেশটির আদালত। আল্পস পর্বতমালায় তুষার ধসে ফরাসি সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। নিহতরা হৃদরোগে আক্রান্ত হন বলে জানানো হয়। তাৎক্ষণিকভাবে 4 আহত সেনা সহ 10 জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে হেলিকপ্টার ও ডগ স্কোয়াডের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হতাহতরা ওই পর্বতমালার পেতিত আর্জেন্টিয়ার এলাকার 200 মিটার উঁচুতে সামরিক মহড়ায় অংশ নিয়েছিলেন। সেখানে প্রায় অর্ধশত সেনা সদস্য অবস্থান করছিল বলে জানায় কর্তৃপক্ষ। বরফ ধসের ঘটনায় গেল সপ্তাহে একই এলাকায় 2 স্কুল শিক্ষার্থী ও এক ইউক্রেনীয় পর্যটক প্রাণ হারান। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছে যাত্রায় আজ থাকছে কুমিল্লা জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এলাকা ঘুরতে ঘুরতে দর্শকের কাছে অনুষ্ঠান নিয়ে আমরা এখন লালমাই পাহাড়ের শহর কুমিল্লা, এবং কুমিল্লাতে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, তাদের যে প্রত্যাশার কথা জানবো, সময় সংবাদের বিভিন্ন নেতিবাচক এবং বিভিন্ন সমালোচনাও তাদের কাছ থেকে শুনবো।